সিএনজি ঢুকলে পরে যে পৌরসভার না কার টাকা করে সিএনজির থেকেও 10 টাকা করে নিতেছে কেন? তো এটা চাঁদাবাজি নাকি? ফর্মালাইজ হইতে যদি তুমি নাও, তার তো রোড ট্যাক্স থাকে, সেটা ওইটা থাকে, ওইটা থাকে, সেটা দে, আবার এটা কেন নিচ্ছ? এটা নিতে হইলে চাঁদাবাজি যেটা বলে সমালোচনা হইল। এই বিদ্যুৎ মন্ত্রীও যে বাজে কথাটা বললো যে কঠিন সময় পার করতেছি, এমনি নাচনে বুড়ি আরো পাইতেছে ঢোলের বাড়ি। হ্যাঁ, এমনি তো বুড়ি নাচে, তারপর ডোলের বাড়ি দিলে মানুষ এমনি ভয় ভীতিতে আছে। গ্যাস নাই, চুলা জ্বলে না, ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হইতেছে, তার মধ্যে কঠিন সময়। এগুলা রয়ে সয়ে শব্দ চয়নের মধ্যে অনেক কিছু কাভার করে। মানুষের ভীতি সঞ্চার হয় কিনা, মানুষ সেটার থেকে উত্তরানোর মতো কথা পায় কিনা, সেটা এই জাতীয় মন্তব্য বেফাঁস মন্তব্য হিসাবে আমি গণ্য করি। যে আমি দুজনের কাছে এই প্রশ্নটা প্রথমে মোফাজ্জল করিম, পরে ডক্টর বদিউর রহমান আপনাকে। বাজারটাকে সময় সুযোগে যদি আপনি রাজনীতি সঠিকভাবে সবার জন্য উন্মুক্ত না করেন, আওয়ামী লীগকেও যদি না দেন, এই জামাত বাজারকে গিলে ফেলার চেষ্টা করবে। কারণ আমি স্বাধীনতা বিরোধী সেই শক্তিকে যদি এখানে আনেন, তাহলে বাজারদের কপালে পরের দিকে দুঃখ আসবে। এরা কথা বলে সুন্দর, তাদের রেজিমেন্টের নিয়ম নীতি আছে, কন্ট্রোল আছে, কমান্ড আছে, কমিউনিস্টের চাইতে শক্ত, তারা চলে খুব সূক্ষ্মভাবে। অতএব এদিক থেকে আমি বলবো যে বাজারদের জন্য খারাপ হয়েছে আলীকে বন্ধ করাটা। আপনারা দুজনেই বলছেন বিরোধী দল নাই। ইন্টারেস্টিংলি প্রধানমন্ত্রীর দুই আঙ্গিকে দুই আঙ্গিকে বলেছেন, বাট স্পিরিট ওয়াজ সেম। প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের পর গ্যাস বিদ্যুতের পরিকল্পনা দিল বিরোধী দল, এবং এই বিরোধী দল, যে বিরোধী দলকে আপাত দৃষ্টিতে আপনারা বলছেন নাই, কিন্তু সেই বিরোধী দল কথায় কথায় আপনার সরকারকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়, সরকার পতনের আন্দোলন করে। তাহলে যেগুলো আমরা মাঠে দেখছি সেগুলো কি? এইগুলো সাজানো। আপনার রাজনীতি করতে হলে দিনে পিন্ডি চটকাইতে হবে, 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে মঞ্চে, রাতে একসাথে বসে সুন্দর করে পানাহার সবই হবে। এই বিরোধী দল যেটা করতেছে, এটা কি জনগণের স্বার্থে কিছু করতেছে? এগুলো হলো বিরোধী দল তো শুধু জামায়াত না, এনসিপিও আছে। এনসিপিটা তো আপনি হিসাবে আনবেনই না, তার কারণ যে এনসিপির উপরে মানুষের এত ভরসা যে তারা একটা বৈষম্যহীন আন্দোলন করলো, যে বঙ্গবন্ধুর দেব বাংলায় বৈষম্যের ঠাঁই নেই স্লোগান দিল, তারা চট করে এসে যেগুলো করলো, যে কাজ করলো, বাপ চিনে না। হ্যাঁ, 32 নম্বর ভেঙে ফেলবে। তো যে বাপে চিনে না, তার তো কি পরিচয় সেটা তো পরে আসবে। তারা 2 নম্বর আসেন। এই বাচ্চা কাচ্চারা দল করছে ভালো, ইউনুস তাদের বৈরমকা হইলেন, আকবরের বৈরমকা সেজে দল করতে দিলেন, তাও ভালো, একটা নতুন কিছু হোক। কিন্তু তারা চট করে এই যাত্রাতে হঠাৎ করে এত ক্ষমতা লোভী হয়ে শুধু সরকারে আসলেও তা না, একটা স্বাধীনতা বিরোধী শক্তির পকেটে ঢুকিল কয়েকটা আসনের জন্য। তো এদের থেকে আপনি কি আশা করবেন? তাহলে সে বৈষম্য বিরোধী তারা থাকলো, তারপরে আবার দাবি করে উপজেলাতে অফিস লাগবে, একটু পর্দা লাগবে, একটা ফ্রিজ লাগবে, কি হাফজাব কথাবার্তা বলতেছে না। তাহলে কি হয়? ডালমে কুচকা আলা হয়, কোথায় যাচ্ছে? আগে আপনি প্রথমে একটা কথা বলছেন যে শুল্কমুক্ত গাড়ি নিচ্ছে না, প্লট নেবে না। এটা তো ক্রেডিটের কিছু না, এটা তো নেওয়াটাই তো প্রথম অন্যায় ছিল। এটা তো একটা ঘুষ। এরশাদ রাজনৈতিক কি ঘুষ বশীভূত করার জন্য রাজনৈতিক ঘুষের আওতায় এটা চালু করেছে, এবং ফখরুদ্দিন সাহেবের আমলে আমি এটা বন্ধ করেছিলাম সামারি দিয়ে, যে শুল্কমুক্ত গাড়ি সুবিধা। কিন্তু সামারি সই করার পরে বললাম, স্যার আপনারা তারপরে তো কাগজে কলমে তারা সামহাউ এন্টাইটেল ছিল, তারা চাইলে নিতে পারতো। আপনি যদি একটা অন্যায়কে আপনি একবার প্রতিষ্ঠিত করে বলেন এন্টাইটেলমেন্ট, তাহলে তো আমার বলার কিছু নেই। আপনি নিয়ে আর কেডা? আপনাকে কে বলছে শুল্কমুক্ত গাড়ি নেবেন আপনি? তাহলে এটা অন্যায়ভাবে ঘুষ, পলিটিক্যালি ঘুষ দেওয়া হচ্ছে। যেমন হাসিনা ঘুষ দিতে চাইল না, যে 2 সেক্রেটারির জন্য হেলিপ্যাড সহ কি একটা সহ কি বানাবে, তারপরে যে সচিবদের সচিব নিবাস বানাইলো, কোথায় ছোট্ট সচিব। এই যে দৌড়ানোর কথাটা বললেন, এটা একটা রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতি এই অর্থে যে সবখানে জনগণের কাছে যাওয়া, যে কোনো ইস্যু নিয়ে, এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখা। শুধু বাংলাদেশ সচিবালয়ে বসে বসে দল সরকার চালালাম বা সরকারের বাণী পৌঁছায় দিলাম, তা তো হবে না। যেতে হবে,
লোকের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে, আর আপনি কি বলতে চাচ্ছেন সেটা ব্যাখ্যা করে তাদের, সেই কাজটা তারেক রহমান সাহেব করছেন। এটা প্রশংসনীয় অবশ্যই, এবং এটার সঙ্গে তার যা সহকর্মী যারা আছেন তারাও তাল মিলিয়ে, প্রশ্নটা হচ্ছে তারা তাল মিলিয়ে পারছেন কিনা, পারতেছেন ক্রিটিকটা কিনা। আছে মানে। আচ্ছা, তারা হয়তো এখন, আমার ধারণা, তারা প্রধানমন্ত্রী কি করছেন না করছেন সেটা ভালো করে তার সহকর্মীরা অবজার্ভ করতেছে। উনি কি, ওনার মানে পদ্ধতিটা কি, উনি এই যে জনগণের কাছে যাচ্ছেন ইত্যাদি আর কি, এটা কি তার পদ্ধতি, এটা তারা অবজার্ভ করছেন। পরে হয়তো তারাও এই লাইনেই যাবেন। যে লাইনেই যান না কেন, আমার মুদ্রা কথা হচ্ছে জি। যাহাই করুন জনগণকে সঙ্গে নিয়েই করবেন, এবং জনগণকে সঙ্গে নিয়ে করতে হলে যেটা তারেক রহমান সাহেব যেটা করছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কাছে যাচ্ছেন, গিয়ে বোঝাবার চেষ্টা করছেন, এবং কেউ ভাবতে পারে যে এগুলো তো সস্তা জনপ্রিয়তার জন্য, অমুককে টাকা দিয়ে দেওয়া, তমুককে ইয়ে করা। আমি বলি না, সেটা নয়। এগুলার যে প্রতিক্রিয়াটা কি, যারা আমার মতো ধরেন সারা জীবন আমি মাঠে চাকরি করেছি, এই মহকুমা প্রশাসক, জেলা প্রশাসক, হেন তেন এই কমিশনার, তো আমি দেখেছি যে সাধারণ লোকের কাছে যদি প্রশাসনের সরকারি কর্মচারী হন আর যদি জননেতাই হন, কেউ একজন এমপি সাহেব গেলে পরে পাবলিক কিন্তু খুশি হয়। পাবলিকের এটা না যে কেন উনি আসছেন, কেন আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন, নো, পাবলিক মনে করে যে আমাদের সঙ্গে শেয়ার করতে এসছে। তো সেই যোগাযোগটা বা যোগসূত্রটা বজায় রাখা উচিত, এবং তাদেরকে সঙ্গে নিয়ে তাদের বক্তব্য শুনে তাদের কাছ থেকে ইনপুট নিয়ে তারপরে আপনি আপনার কর্মপদ্ধতি ঠিক করেন, এবং আপনি যা কর্মপদ্ধতি করছেন, যেভাবে চলছেন, সেটা যাতে জনগণের কাছে সুস্পষ্টভাবে যাতে প্রতীয়মান হয়, তুলে ধরতে পারেন, সেই জন্য যাওয়া যায় ব্যাপারটা ঠিকই আছে। অতএব এখন যেভাবে চলছে, আই থিঙ্ক ইটস ওকে। জি, ডক্টর বদিউর রহমান, কয়েকটা কমেন্ট একটু আপনার রিয়াকশন শুনতে চাই। বিদ্যুৎ মন্ত্রী, যিনি এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলেন, উনি এই সাম্প্রতিক সময় বিদ্যুতের গ্যাসের ক্রাইসিসে বলেছেন যে কিছু সমস্যা এতই প্রকট যে আমাদের আসলে দিন গোনা ছাড়া কিছু করার নাই। মানে এই কমেন্টটা আসলে কিভাবে আপনি দেখেন? এই জাতীয় কমেন্ট করা ঠিক না। রাজনৈতিক নেতৃত্ব যদি অন্যের দোষেও ফাঁদে পড়ে, তাহলে তাকে বেফাস মন্তব্য করতে নাই। যেমন এর আগে এক মন্ত্রী বলছেন যে চাঁদা যেটা নিতেছে ওরা তাদের কল্যাণের জন্য নিছে, এটা চাঁদাবাজি চাঁদাবাজি এক না। তো আমি বাবু বলি, এইসব লাইনে চাঁদাবাজি যদি কেউ কল্যাণ বানাই দেয়, তাহলে সে কল্যাণ তো তাদের অফিসের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে নেবে, রাস্তাঘাটে থামিয়ে নেবে কেন? যেমন আমি গত সপ্তাহ দুয়েক আগে এক সপ্তাহ বাড়িতে ছিলাম, দেখলাম ওখানে কাছ থেকে শুনবো, সেটা হচ্ছে আপনারা দীর্ঘদিন সরকারে কাজ করেছেন, অনেক সরকারের সাথে কাজ করেছেন, খুব নিবিড়ভাবে আপনারা সরকারকে দেখেছেন। তো এই রকম যখন পারফর্ম করে একটা সরকার প্রথম 6 মাসে, তার সামনের দিনগুলো আসলে কেমন চ্যালেঞ্জ আসে আপনার কাছ থেকে? যদি প্রথমে সামনে কিরকম চ্যালেঞ্জ আছে, অতীতে যে চ্যালেঞ্জ ছিল বর্তমানে যা আছে সামনেও তাই। তার কারণ আমি যেটা মনে করি, যে কোনো সরকার সে জনগণের চাহিদাটা কি, জনগণের অভাব অনটন কি, দুঃখ দুর্দশা কোথায়, এগুলা অনুধাবন করতে হবে সঠিকভাবে। খালি হাওয়ায় ভেসে ভেসে বা আমি আমার একটা স্বপ্নের জগতের মধ্যে থাকলাম, বা আমি আমার একটা ধারণা নিয়ে থাকলাম, নো, আপনাকে একদম ডাউন টু আর্থ হতে হবে, পাবলিকের কাছে যেতে হবে, তাদের ইয়েকে। তো পাবলিকের হচ্ছে যেটা, আমি কেন বলছি, আপনি আপনার আলোচনায় বারংবার একটা শব্দ বলছেন, দ্রব্যমূল্য এবং বিদ্যুৎ। তার মানে কি একটা সরকারের অপারেশনাল ফাংশনালিটির ক্ষেত্রে বা ইভ্যালুয়েশনের ক্ষেত্রে এই দুইটা সেক্টর আমার মনে হলো যে আপনি খুব স্ট্রেস দিতে চান যে এই জায়গায় আসলে উন্নতি না করলে যতই কাজ করুক দিন শেষে আসলে কোনো কল্যাণী কাজে আসবে। কোনটা না করলে? একটা হচ্ছে দ্রব্যমূল্য, আরেকটা হচ্ছে আপনার এনার্জি সেক্টর এবং আইন শৃঙ্খলা। আমি সাধারণ মানুষের কথা বলছি। জি জি জি।